আলোচিত ডিবি হারুন সহ 18 পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি। সাবেক আইজি জাবেদ পাটোয়ারি সহ 5 জনের বিরুদ্ধে ওয়ারেন্ট। ঝামেলা পাকাচ্ছে ফ্যাসিস্টের দোসররা, অভিযোগ বিএনপির। রিজভী বললেন, আওয়ামী লীগের সুবিধাভোগী পোলিং এজেন্ট দিয়ে সুষ্ঠু নির্বাচন অসম্ভব। দেখছিলেন কাউন্সিলর সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কর্মস্থলে উপস্থিত না হওয়ায় পুলিশের 18 কর্মকর্তাকে বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুন আর রশিদ সহ 18 কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে 3 জন ডিআইজি, 6 জন অতিরিক্ত ডিআইজি, 4 জন পুলিশ সুপার, 4 জন অতিরিক্ত পুলিশ সুপার এবং 1 জন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব নাসিমুল গনির স্বাক্ষর করা প্রজ্ঞাপনে বলা হয়, 18 জন কর্মকর্তাকে সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী পলায়নের শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত হওয়ায় চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। এতে আরও বলা হয়, সাময়িক বরখাস্তকালীন তারা খোরপোশ ভাতা পাবেন। 2016 সালের 8 অক্টোবর গাজীপুরে জঙ্গি নাটক সাজিয়ে 7 জনকে হত্যার অভিযোগে মামলা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। মামলায় অভিযুক্ত করা হয়েছে সাবেক আইজিপি ও সে সময় এসবি প্রধান জাবেদ পাটোয়ারি সহ 5 জনকে। এই মামলায় অভিযুক্ত 5 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এর আগে 2016 সালে গাজীপুরের নোয়াগাঁও পাতারটেক এলাকায় পুলিশের অভিযানে 7 জন নিহত হন। তখন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ঘটনাস্থলে উপস্থিত হয়ে জানান, নিহত সবাই ছিল জঙ্গি কার্যক্রমের সাথে যুক্ত। তারা 90 জিএমবি সংগঠিত করার চেষ্টা করছিল বলেও তখন উল্লেখ করা হয়। এছাড়াও এদিন চানখারপুল মামলার সাক্ষী সুরক্ষার বিষয়ে অগ্রগতি জানাতে ট্রাইব্যুনালে হাজির হয় বংশাল থানার ওসি। এ সময় তাকে উদ্দেশ্য করে ট্রাইব্যুনাল বলেন, সাক্ষীকে যারা হুমকি দেবে সবাইকে ধরে আনবেন, কোনো ছাড় দেবেন না। এছাড়া এদিন ট্রাইব্যুনাল 1-এ শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় 5ম দিনের স্বাক্ষর গ্রহণ চলছে। যেটি মানবতা বিরোধী অপরাধেরই একটি অংশ হিসাবে তদন্ত সংস্থা প্রাথমিকভাবে প্রমাণের সত্যতা পেয়েছে। তারই ভিত্তিতে এই 5 জনের বিরুদ্ধে একটি গ্রেফতারের আবেদন তদন্ত সংস্থা আমাদেরকে জানিয়েছিল। আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি সাহেব সহ 5 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করেছিলাম। মাননীয় ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। প্রকৃতির প্রতি সদয় হতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার সকালে জাতীয় মৎস্য সপ্তাহের আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে আলোচনা সভার আয়োজন করে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। মৎস্য খাতে অবদান রাখায় 9 জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক তুলে দেন প্রধান উপদেষ্টা। আলোচনায় অংশ নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেন, জলাশয় দূষণ ও জলাশয় পরিবর্তনের কারণে মৎস্য উৎপাদনে ক্ষতিকর প্রভাব পড়ছে। মৎস্য উৎপাদনে বিরূপ প্রভাব ঠেকাতে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে গভীর সমুদ্রে মাছ ধরার বিষয়টি অন্তর্ভুক্ত করার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। অবৈধ জাল এবং সরঞ্জাম প্রস্তুত ব্যবহার সহ যে কোনো ধরনের বেআইনি কর্মকাণ্ড কঠোরভাবে প্রতিহত করতে হবে। এটা শুধু কোনো একটা পুলিশ বাহিনী বা কেউ গিয়ে করবে তা না, এটা আমাদের নাগরিক দায়িত্ব হিসেবে আমাদেরকে করতে হবে। সবাই সবারটা, সবার অঞ্চল, সবার এলাকা নিশ্চিত করতে হবে কেউ যেন আমাদের এটার থেকে বঞ্চিত না হয়। এখন যেভাবে অগ্রসর হচ্ছি, আমাদের মনে হয় আগামী প্রজন্মর ভাগ্য সংকীর্ণ হয়ে যাচ্ছে, অথচ আমাদের দায়িত্ব ছিল সেটাকে আরো প্রসারিত হবে। কাজে আমাদের গিয়ার বদলাতে হবে, সংকোচনের গিয়ার থেকে আমাদের সম্প্রসারণের গিয়ারে চলে যেতে হবে, এবং আমরা পারি, না পারার কিছু নেই এখানে। আওয়ামী লীগের দোসর পোলিং এজেন্ট দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার সকালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে নীলফামারী জেলার নবনির্বাচিত কমিটির উদ্যোগে শ্রদ্ধা নিবেদন শেষে এই মন্তব্য করেন তিনি। আর যেসব শিক্ষকরা কোনো দলের বায়াসড না হয় তাদের পোলিং এজেন্ট করার আহ্বান জানান রিজভী। এছাড়া পিআর পদ্ধতিতে নির্বাচন বাংলাদেশের জন্য উপযোগী নয় বলেও জানান তিনি। এ সময় ডাকসু নির্বাচনের সাধারণ ছাত্রদের যথাযথ প্রতিনিধিত্ব হোক এমন আশাও প্রকাশ করেন তিনি। নানা কায়দায় দোসররা ঘাপটি মেরে ঝামেলা তৈরি করার অপচেষ্টা করছে বলেও অভিযোগ করেন রুহুল কবির রিজভী।
ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে রোজার আগে, সেটা অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। কিন্তু আওয়ামী লীগের আমলে 16,399 জন প্রাইমারি স্কুলের শিক্ষক নেওয়া হয়েছে। এর মধ্যে 55 থেকে 60% হচ্ছে আওয়ামী লীগের খাস তাদের দলীয় লোকজন। এরা যদি পোলিং এজেন্ট হয়, পোলিং অফিসার হয়, প্রিজাইডিং অফিসার হয়, তাহলে কি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে? জনগণ তার এলাকায় আগে থেকেই তারা চেনে এবং এই চেনার কারণেই তারা বাছাই করে কাকে ভোট দিবে। এটাই হচ্ছে প্রতিষ্ঠিত পদ্ধতি। এর বাইরে গেলে জনগণ বিভ্রান্ত হবে। সুতরাং পিআর পদ্ধতি এই মুহূর্তে কোনো উপযুক্ত পদ্ধতি নয়। শেয়ার কারসাজির হোতাদের বিরুদ্ধে ব্যবস্থা এখনও আটকে আছে মামলা আর জরিমানাতেই। আগে জরিমানার টাকা আদায়ে তেমন নজির নেই, মামলাগুলোর রায়ও শেষ পর্যন্ত টেকেনি। আইনজীবী ও বিশ্লেষকরা বলছেন, বড় কারসাজিতে সরকার ঘনিষ্ঠরা জড়িত থাকায় আগে সরকার তথা নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি কার্যকর ব্যবস্থা নেয়নি। এমনকি কারসাজির ঘটনাগুলো কমিশন সভায়ও উঠতে দেওয়া হয়নি। বিদায়ী শিবলি রুবায়েত কমিশন রেখে গেছে অর্ধ শতাধিক কারসাজির এমন ঘটনা। শেয়ারবাজার নিয়ে গোলাম মইনুল হাসানের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব আজ। বাংলাদেশের শেয়ারবাজার কেলেঙ্কারি ও কারসাজির দগদগে উদাহরণ 1996-2010 সাল। এর বাইরে গত 15 বছরে চলেছে চিহ্নিত কিছু ব্যক্তি গ্রুপের তৎপরতা। তবে সরকারের মনোভাব আর মামলার দীর্ঘসূত্রিতা ও আইনের ফাঁক ফোকরে সবসময় পার পেয়ে গেছে অপরাধীরা। তাই বিনিয়োগকারীদের বরাবরই প্রশ্ন, কি লাভ মামলা ও জরিমানা করে? বর্তমান কমিশন জয়েন করে দেখলো যে আমরা যেগুলো অনুসন্ধান তদন্ত করছি সেই রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার আগেই অনেক বিষয় যেগুলো পেন্ডিং রয়ে গিয়েছে, যেইগুলো অনুসন্ধান তদন্ত হয়েছে, অনেক ক্ষেত্রে অনুসন্ধান তদন্তের পরে এনফোর্সমেন্ট যে প্রসিডিংস, হিয়ারিং ইত্যাদি কমপ্লিট করে সেটাকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, এটা ফেলে রাখা হয়েছে। যাদের বিরুদ্ধে মামলা তারাই পুঁজিবাজারকে নিয়ন্ত্রণ করত, সুতরাং তাদের বিরুদ্ধে কোনোদিন কিছু হয়নি। এবং যদি এই পুঁজি যদি বিশেষ যদি পরিবর্তন না হতো, হতো না। ধরেন আদালতে যেরকম 50% টাকা জমা দিয়ে আপিল করতে হয়, এখানে 15% টাকা জমা দিয়ে আপিল করতে হবে। অর্থাৎ কারোর যদি 70 কোটি টাকা ফাইন হয়ে যায়, তাকে প্রায় 10 কোটি টাকা জমা দিয়ে তাদেরকে আপিলটা করতে হবে, নাহলে তাদের আপিল গ্রহণযোগ্য হবে না। একটু আপিল প্রক্রিয়াটাকে কঠিন করা হয়েছে। আজকে এই বিষয়টা আপিল বিভাগে আটকে ছিল দীর্ঘদিন। আজকে আমাদের অ্যাটর্নি জেনারেল স্যার এটাকে ছাড়িয়ে দিয়েছেন। বিনিয়োগকারীরা বলছেন, কারসাজিতে জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নিলে শুধু জরিমানার খবর বাজারে আতঙ্ক তৈরি করে। জরিমানা হয়েছে, কিন্তু ওরা যদি একটা হাইকোর্টে রিট করে দেয়, এটা ঝুলে থাকবে। এটাই হলো বাজারে নেগেটিভ ইমপ্যাক্ট পড়ার বেসিক্যালি মূল কারণ। তাহলে এখানে পরিত্রাণ পাওয়ার জন্য আইনকে একটা বাইন্ডিংস দিয়ে যে এত দিনের মধ্যে সমস্যাটা সমাধান করতে হবে, এই যদি করা হয় তাহলে এটার একটা ইতিবাচক প্রভাব পড়বে। কিন্তু যদি আইনের দীর্ঘসূত্রিতার কারণে কিন্তু কারসাজিকারকরা এখানে বারবার পার পেয়ে যাওয়ার কারণে বিনিয়োগকারীরা মনে করে যে বিশেষ বা কর্তৃপক্ষ যখন জরিমানাটা করে, হয়তো ওনাদের এই জরিমানাটা করে দায়ভারটা সারতে চান। কমিশন চাইলে ব্যবস্থা নিতে পারে। তার বড় উদাহরণ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া সেবি। 2009 সালে সেবি তদন্তে উঠে আসে শেয়ার কেলেঙ্কারিতে বিখ্যাত সারা গ্রুপের 2 প্রতিষ্ঠানে প্রায় 3 কোটি বিনিয়োগকারীর কাছ থেকে 24,000 কোটি রুপি তুলে নেওয়ার তথ্য। শেষ পর্যন্ত সেবির দৃঢ় অবস্থানের কারণে 2014 সালের 26 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের নির্দেশনায় গ্রেপ্তার করা হয় সারা গ্রুপের চেয়ারম্যান সুব্রত রায়কে। বাংলাদেশের নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিও আইনগতভাবে শক্তিশালী বলছেন সংশ্লিষ্টরা। দুদকে কোনটা তারা রেফার করবে না, এটা তাদের ব্যাপার। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের আইনে যথেষ্ট পাওয়ার দেওয়া আছে। তারা হিয়ারিংয়ে ডাকবে, হিয়ারিং মনোভূত না হলে তারা হার্ড বাট রিজেক্টেড, এটা তারা তাদের ইখতিয়ার আছে। বিএসইসির তথ্য বলছে, ঠিকমতো মামলা লড়তে না পারায় শুধু 2024 সালে শুরুতে খারিজ হয়ে গেছে 54টি মামলা। আগেটারকে আমরা কোনো রেফারেন্স হিসেবে টানতে পারবো না, কিন্তু বর্তমানে প্রতিটা মামলা অত্যন্ত দেখে শুনে বুঝে প্রতিটা মামলা করা হচ্ছে, যেন মামলাটা শক্ত হয় এবং মামলা থেকে যেন রায় পাওয়া যায়। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এখন অপরাধীদের অভয়ারণ্য। প্রায় প্রতি রাতেই মহাসড়কের কাঁচপুর থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত 16টি অংশের কোথাও না কোথাও ঘটছে ডাকাতি মতো ঘটনা। যানজটকে সুযোগ হিসেবে নেয় ডাকাতরা। তাদের টার্গেট শিল্প, কলকারখানার পণ্যবাহী গাড়ি এবং প্রবাস ফেরত মাইক্রোবাস। হাইওয়ে পুলিশের অবহেলাকেই দুষছেন ভুক্তভোগীরা। সোনাগাঁও প্রতিনিধি মোহাম্মদ
আলামিনের তথ্য ও ছবিতে দেখুন রিপোর্ট। রাত নামলেই ডাকাত আতঙ্ক। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁওয়ের কাঁচপুর থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত এলাকাটি। সোনারগাঁও অংশে মেঘনা টোল প্লাজা থেকে আশারিয়া চর, পিরোজপুর, মোগরাপাড়া বাস স্ট্যান্ড, টিপুরদি, দড়িকান্দি, লাঙ্গলবন্দর, কেওঢালা, মদনপুর, কাঁচপুর স্ট্যান্ড এলাকা পর্যন্ত প্রায় 16 কিলোমিটার রাস্তা ডাকাতের হটস্পট। রাতে গাড়ির চাপ বাড়লে দেখা দেয় যানজট। ডাকাতদের এটিই সুযোগ। চারদিক থেকে ঘিরে চোখের পলকে অস্ত্রের মুখে লুটে নেয় মালামাল। আমাদের যানজট বদলেই ডাকাতি, অল টাইম ডাকাতিটা করতেছে। এমন ভাবে ডাকাতি করে মানুষের চিৎকার পাইরা কান্দা পারি, মানুষের টাকা পয়সা লুট করে লয়ে যায়। টাকা পয়সা না দিলে খুব দেয়, বাবার জিজ্ঞাসা করে নামায় পিটায়। মহাসড়কে প্রবাসীদের গাড়ির পাশাপাশি ডাকাতদের চোখ যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যানের দিকে। কাঁচপুর থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত অংশে রয়েছে বড় বড় শিল্প কারখানা। গুরুত্ব বিবেচনায় কাঁচপুরে হাইওয়ে থানা বসালেও ফলাফল তেমন নয়। দু একদিন পর পরে আমাদের গাড়ির টাকা পয়সা সব নিয়ে যাইতেছে। গাড়ি থামায়া মাইক্রো দিয়া, কোনোদিন মোটর সাইকেল দিয়া আসে, আইসা ওরা গাড়ির কাগজপত্র নিয়ে জিম্মি করে। আগে প্রবাসী ভাইয়েরা যখন এয়ারপোর্ট থেকে আসে বাড়িতে, তখন রাস্তায় অনেক ডাকাতি করে সব লুটপাট করে নেয় এবং আবার চুরিতেও আঘাত করে, মারপিট করে, গাড়ি ঘোড়া ভাঙচুর করে। এখানে ধরেন সামনে পুলিশ আছে, পিছনে 200-300 গজ পিছনে চলে, ডাকাতি চলে। গুরুত্বপূর্ণ মহাসড়কটিতে একের পর এক ডাকাতি হলেও মিলছে না কোনো প্রতিকার। আইন শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা ও ঢিলেঢালা টহলের কারণে এবং পর্যাপ্ত আলোর অভাবে এই পথে নিয়মিত ঘটছে ছিনতাই, ডাকাতি ও দুর্ঘটনা। আমি সম্প্রতিকারে এই থানায় জয়েন করেছি এবং বিষয়টা অবহিত হয়েছি। এই বিষয়টা আমার সিনিয়র স্যারদেরকে অবহিত করা হয়েছে। আমরা জেলা পুলিশের সঙ্গে র্যাব বা অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে এটা কীভাবে রোধ করা যায় সেই বিষয়ে আমরা আন্তরিকতার সাথে কাজ করব। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গত 1 বছরে ডাকাতির ঘটনা অর্ধশতাধিক। মামলা হয়েছে 20টির মতো। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সিলেটের আলোচিত সাদা পাথর লুটের ঘটনায় 4 দিনে প্রায় 4 লাখ ঘনফুট পাথর উদ্ধার করেছে যৌথ বাহিনী। রবিবার দিনে ও রাতে সিলেট সদর উপজেলা ও কোম্পানিগঞ্জ থেকে বিপুল পরিমাণ সাদা পাথর উদ্ধার করে যৌথ বাহিনী। আটক করা হয়েছে 6 জনকে। এ নিয়ে সাদা পাথর লুটপাট ও পাথর লুকানোর ঘটনায় 11 জনকে আটক করা হলো। উদ্ধার করা সাদা পাথর ট্রাক যোগে ফেরানো হচ্ছে ভোলাগঞ্জে, প্রতিস্থাপন করা হচ্ছে ধলাই নদীতে। তবে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর মামলায় প্রায় 1,500 মানুষকে অজ্ঞাতনামা হিসেবে আসামি করা নিয়ে আলোচনা তৈরি হয়েছে। অভিযোগ উঠছে আসল হোতাদের না ধরে সাধারণ দিনমজুরদের হয়রানি করা হচ্ছে। এদিকে অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে প্রশাসন। বুধবার জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। এবার আন্তর্জাতিক সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরেকবার জানিয়ে। আলোচিত ডিবি হারুন সহ 18 পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি। সাবেক আইজি জাবেদ পাটোয়ারি সহ 5 জনের বিরুদ্ধে ওয়ারেন্ট। ঝামেলা পাকাচ্ছে ফ্যাসিস্টের দোসররা, অভিযোগ বিএনপির। রিজভী বললেন আওয়ামী লীগের সুবিধাভোগীদের দিয়ে সুষ্ঠু নির্বাচন অসম্ভব। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টা নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।